জল থেকেই সবকিছুর সূত্রপাত। দক্ষিণ তাইওয়ানে রয়েছে জলের দ্বারা গড়ে ওঠা এবং টিকে থাকা একটি জায়গা। ৩০০ বছর আগে হাকা উপনিবেশকারীরা এখানে লিউকডুয়ে গড়ে তোলেন। নদীর ধারের বসতি থেকে সেচ ব্যবস্থা, তীব্র খরা সহ্য করা থেকে শক্তিশালী বাঁধ তৈরি হওয়া। লিউকডুয়ের ভাগ্য চিরকালই জলের দ্বারা নিয়ন্ত্রিত। বর্তমানে সেই একই জলকেন্দ্রিক ভূখণ্ডে নিঃশব্দে জেগে উঠছে এক নতুন বিপ্লব। আস্তে করে জলে ছেড়ে দাও। আর আমরা সচক্ষে দেখব লিউকডুয়ের মানুষজন কিভাবে আরও একবার জলকে সম্বল করে বাঁচতে শিখছেন, মানুষ এবং প্রকৃতির মধ্যেকার সম্পর্ককে পুনর্জীবিত করে তুলছেন। আন্ডার দ্য হাকা লিউকডুয়ে সুন। হাকাদের আদিনিবাস ছিল ফুজিয়ান, গুয়াংডং এবং ইয়াংজির পার্বত্য সন্ধিস্থলে। বহু শতাব্দী ধরে অবশেষে তাইওয়ানে না পৌঁছানো পর্যন্ত তারা ক্রমশ দক্ষিণ দিকে এগিয়েছেন। অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে তাঁরা গাওপিং, ডোংগাং এবং লিনবিয়ান নদীর উর্বর ধারা ধরে এগিয়ে এসে শেষমেশ এক সুরক্ষিত জনবসতি গড়ে তুলেছেন, যার নাম লিউকডুয়ে। বর্তমানে লিউকডুয়ে কোনো প্রশাসনিক জেলা নয়, এ এক সাংস্কৃতিক সমাহার, যার মধ্যে কাওশিউং এবং পিংটুং জুড়ে রয়েছে 12টি টাউনশিপ। হাক্কা সম্প্রদায়ের পূর্বপুরুষেরা মূলত এসেছিলেন দক্ষিণ পূর্ব চীনের পার্বত্য অঞ্চল থেকে, যেখানে তারা পুকুর খোঁড়া এবং সেচ প্রণালী তৈরির কৌশল শিখেছিলেন। যেখানেই কোনো জলের উৎস পাওয়া যেত, তারা সেই জলকে কাজে লাগিয়ে জমিতে ফসল ফলাতে পারতেন। তাইওয়ান একটি পার্বত্য দেশ, তাই জলধারা পাহাড় থেকে এত দ্রুত নেমে আসে যে তা ধরে রাখা মুশকিল। এখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হলেও এখানকার স্থলভাগে জলের অভাব দেখা দেয়। ডোংগাং রিভারের ওপরের দিকে অবস্থিত এই গ্রামটির নাম হল হুগো সুই। এখানকার ঝর্ণাগুলো একেবারেই আলাদা। মাউন্ট ডাউর পাদদেশে বিভিন্ন আর্টেজীয় জলধারার সমাহার থেকে এদের সৃষ্টি। হাকাদের আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্যাগং, একটা বিশ্বাস যা বলে জলের উপাসনা এবং সংরক্ষণ করতে হবে যাতে জমি উর্বর হয়। আমাদের পূর্বপুরুষরা অনেকদিন আগেই এখানে চলে আসেন, কারণ এই ওয়ানলুয়ান অঞ্চলে অনেক নদী রয়েছে। যেমন আছে হলো ফার্স্ট গলি, সেকেন্ড গলি, থার্ড গলি, ফোর্থ গলি এবং ফিফথ গলি। জায়গাটার নাম হুগো সুই হওয়ার কারণ হলো পাহাড়ের উপরের দিকে এখানে আর কোনো সেরকম ঝর্ণা নেই, তো ধীরে ধীরে ওরা এখানে বসতি গড়ে তোলেন। আমাদের পূর্বপুরুষরা বোঝেন যে এখানকার জলধারা তেমন শক্তিশালী নয়। ভরা বর্ষায় পাহাড় থেকে খরস্রোতা জল ধেয়ে আসে না, তাই বন্যা বা ক্ষয়ক্ষতির কোনো ঝুঁকি এখানে নেই। এখানে সব জল যেহেতু ঝর্ণা থেকেই আসে, তাই জায়গাটা খুবই নিরাপদ। আধুনিক যুগে তাইওয়ানের শিল্পায়নের সঙ্গে সঙ্গে এই বিশ্বাসের বিচ্যুতি ঘটে। সেচ প্রণালীগুলো পরিণত হয় দূষিত পাকা নর্দমায়। লিউ চিনকুন উগাও ভিলেজের একজন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট। শৈশবের স্বচ্ছ নদীর জলের কথা তার মনে আছে, সেগুলোই আজ সিমেন্টে চাপা পড়ে গেছে। এতটাই বেশি পরিমাণে জল রয়েছে যে দুপাশ ছাপিয়ে জল এই পর্যন্ত চলে আসে। এই দিকটাই আগে নদীর পাড়টা দেখতে পাওয়া যেত, ঠিক এই দিকটা। আমাদের একদম ছোটবেলায় জলের সঙ্গে একটা খুব গভীর সম্পর্ক ছিল, কিন্তু সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে মানুষ জলাশয়ের ধারে এসে কাপড় কাচা, মাছ ধরা বা রান্নার জন্য শাকসবজি তোলা বন্ধ করে দিয়েছেন। তার পরিবর্তে তারা এখন জলের মধ্যে নোংরা জল এবং যাবতীয় আবর্জনা এনে ফেলেন, ফলে সেচ প্রণালীগুলো দুর্গন্ধযুক্ত নালায় রূপান্তরিত হয়েছে, যেটা একেবারেই ঠিক না। এইটা হলো স্প্রিং কেভ, আমাদের হুগো সুই সম্প্রদায়ের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জলের উৎস। আর প্রতি বছর জুলাই থেকে অক্টোবর মাসে এখান থেকে বেশ ভালো পরিমাণ জল পাওয়া যায়। লিউর বিশ্বাস মানুষ আবার নদীর সঙ্গে নিজেদের সংযুক্ত করছে। এত বছরের প্রচারের পর আসলে প্রথম দিকে গ্রামবাসীরা ভাবতেন আমরা শুধুই সমস্যার সৃষ্টি করছি প্রকল্পগুলোতে, আর নালা খোঁড়ার কাজে বাধা দিয়ে দিচ্ছি। পরে কিন্তু আমরা সেটা বুঝতে পারি যে অনেক গ্রামবাসী সময়ের সঙ্গে সেচ প্রণালীগুলোর সঙ্গে নিজেদের
সংযোগ হারিয়ে ফেলেছেন, আর ওগুলো ওদের মন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। এখন সেই সংযোগটা ধীরে ধীরে আবার ফিরছে। ভোগো সুই হলো একটা সম্পদ, একে রক্ষা করতেই হবে। জলজ উদ্ভিদগুলোর যথাযথ যত্ন নিতে হবে যাতে বিভিন্ন প্রজাতির প্রাণীরা বাঁচতে পারে, মানুষ সেগুলোকে উপভোগ করতে পারেন। লিওর উদ্দেশ্য হল নদীর জলে পুনরায় প্রাণের অস্তিত্ব ফিরিয়ে আনা, গাছ এবং মাছ। একটা কঠিন কাজের সবেমাত্র শুরু এটা, আর এর জন্য লিউকডুয়ের মানুষের সাহায্যের প্রয়োজন। আমার কাকা বলেছিলেন, তুমি অবশ্যই এই জায়গাটাকে যত্ন করবে যাতে ভবিষ্যতে আমরা সবাই একসঙ্গে প্রাণ ভরে শুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারি। লিউকডুয়ের ভূগর্ভস্থ জল বহু প্রজন্ম ধরে কৃষকদের সহায়তা করেছে, কিন্তু এখন বারে বারে খরা হচ্ছে, ভূগর্ভস্থ জলের মাত্রা কমে গেছে। ডক্টর টিম চেশওয়ে একজন হাইড্রোলিক ইঞ্জিনিয়ার, যার ধারণা বিশালাকার জলধারা তৈরি না করেও এখানকার কৃষিকাজের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা সম্ভব। ওর মতে এটা ভূগর্ভস্থ জলের খনি। বহু যুগ ধরে লিউকডুয়ে তাঁর একমাত্র লক্ষ্য। উনি জানেন এখানকার কৃষিকাজ একটা মাত্র নদীর উপর নির্ভরশীল থাকতে পারে না। মেইনং হল লিউকডুয়ের অন্যতম একটি সম্প্রদায়। তারা নতুন জলের উৎসের প্রয়োজনীয়তা অনুভব করেছেন, তবে তারা এটাও বুঝে গেছেন যে বড় বড় জলাধার তৈরি করাটা এর সমাধান নয়। মেইনং রিজার্ভারের প্রস্তাবনা করা হয়েছিল ৩০ বছর আগে, তবে উঁচু বাঁধ এবং সমতলের খুবই কাছাকাছি হওয়ার ফলে এটা মেইনং অঞ্চলে বসবাসকারী বহু হাক্কা আবাসিকের জন্য ভীতির কারণ হতে পারে। তারা এই রিজার্ভার সংক্রান্ত ঝুঁকি এবং এর ফলে বাস্তুতান্ত্রিক যে সমস্যা হবে সেই দুটো ঝুঁকির কথাই জানেন। আমরা এই স্থানের সমস্ত প্রাণের অস্তিত্বকে শ্রদ্ধা করতে সম্মত। জলাধারটির প্রস্তাবনা করা হয় বিশাল শিল্পাঞ্চলে জল সরবরাহের স্বার্থে, কিন্তু এর ফলে পার্বত্য উপত্যকাগুলো জলের নিচে চলে যেতে পারে, ইয়েলো বাটারফ্লাইদের প্রজনন ক্ষেত্র ধ্বংস হয়ে যেতে পারে এবং হাকাদের ঐতিহ্যবাহী বসতিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়টাই ছিল অ্যান্টি মেনং ড্যাম মুভমেন্টের প্রধান কারণ। বাঁধ তৈরি করো না, নদী বাঁচাও। আমি মেইনংয়ে ফিরে আসার পরে ইয়েলো বাটারফ্লাই ভ্যালিতে একটা ইকোলজিক্যাল সার্ভের আয়োজন করি। এখানকার নদীর তীর বরাবর পাখিদের আনাগোনা লক্ষ্য করি। আমরা এখানকার জলে খেলা করতাম, সেই দিনগুলো আমাদের জীবনের অমূল্য স্মৃতি। তো যখন মেইনং রিজার্ভার প্রজেক্টের প্ল্যান চলছিল, প্রথমেই যে ভাবনাটা মাথায় আসে তা হলো এইরকম সুন্দর একটা পরিবেশ হয়তো এই বাঁধ নির্মাণের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। ভালো মানুষরা এই প্রজেক্টের বিরুদ্ধে সোচ্চার হবে। আমরা আমাদের পাহাড় আর নদীকে বাঁচাবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলো অত্যন্ত জরুরি। সাবেকি হাকা প্রথার মাধ্যমে তারা বেগমের কাছে আবেদন জানান, যিনি হলেন মাটির রক্ষাকর্তা। প্রার্থনা করেন তাদের সঙ্গে প্রকৃতির সম্পর্ক এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য যেন বজায় থাকে। এই বাঁধের বিরোধিতা করাটা শুধুমাত্র বাঁধ তৈরির বিরোধিতার জন্য নয়, এটা উন্নয়ন কেন্দ্রিক মানসিকতারও বিরোধিতা করা, যা 50-এর দশক থেকে গোটা পৃথিবীর মধ্যে সংক্রামিত হয়েছে। ডক্টর টিং এই সমস্যার সম্মুখীন হন। লিউকডুয়ের মানুষজন চিরকাল নিজেদের কৃষিকাজের জন্য যত বেশি সম্ভব জল আহরণ করে এসেছেন, কিন্তু পরিবেশের কোনো রকম ক্ষতি না করেও সেটা কি সম্ভব? 100 বছর আগে আরেক দূরদর্শী মানুষও এই একই কথা ভেবেছিলেন। জাপানিজ ইঞ্জিনিয়ার টোরি নবুয়ে তিনি আবিষ্কার করেন যে নদী তটের নিচে অনেক পরিমাণে ভূগর্ভস্থ জল রয়েছে। তিনি ইয়ারফাং ক্যানাল নির্মাণ করেন, যা এই জলকে সংগ্রহ করে সেচ প্রণালীগুলোতে পাঠাতো। এভাবেই 100 বছরের উপর ধরে পর্যাপ্ত জল পাওয়া গিয়েছিল। এটাই হলো ইয়ারফাং ক্যানালে ঢোকার দরজা। মনে হচ্ছে এই পথ ধরে 100 বছর পিছনে চলে যাওয়া যাবে। একটা মই ভূপৃষ্ঠ থেকে 7 মিটার নিচে অবধি গেছে, একটা চেম্বারে যেখানে ভূগর্ভস্থ জল ধরে রাখা হয় সেচ প্রণালীতে পাঠানোর আগে। এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হলো একটা ট্রায়াঙ্গুলার উইয়ার। এই 2.2 মিটার উঁচু পাথরের স্তম্ভগুলো সাজিয়ে তৈরি করা। এই স্তম্ভগুলোর বয়স 100 বছর। নদীর নিচ থেকে জল এসে ঢোকে
6 সেন্টিমিটারের ফাঁকগুলো দিয়ে নিচে জমা হয় আর এখান থেকে 3000 হেক্টর জমির সেচের জন্য আনুমানিক 2.5 লক্ষ টন জল সরবরাহ করতে পারত। কানালের ভেতর দিয়ে 3600 মিটারেরও বেশি পথ পার করে জল এসে পৌঁছয় এখানে। এটাকে আমরা বলি ওয়াটার ডিস্ট্রিবিউটর। এই স্ট্রাকচারটা জলটাকে 3টি ইরিগেশন ডিস্ট্রিক্টে ভাগ করে দেয়। আখ ও ধান চাষের 3000 হেক্টর জমিতে জলটা যায়। কিন্তু তবুও ব্যবহারের নিরিখে লিউক ডুয়ের এই জল অনেক বেশি খরস্রোতা। ডক্টর টিম কি কোনো উপায় বার করতে পারেন যাতে সারা বছর এই জল ব্যবহার করা যায়? চাষের জন্য জলের উপর নির্ভরশীল ছিলেন, প্রকৃতির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতেন। তারপর তাঁরা সেটা বন্ধ করে দেন। এখন প্রকৃতি এখানে তীব্র সংকটে। হুয়াংশু মে একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা এবং এখানকার প্রকৃতিকে বাঁচানোর কাজে নিজের জীবন উৎসর্গ করেছেন। ওর প্রচারের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক অতি ছোট সাধারণ উদ্ভিদ, হোয়াইট ওয়াটার স্নোফ্লেক। এই মুহূর্তে বিলুপ্তপ্রায় গাছেদের রেড লিস্টে রয়েছে। তাদের সংখ্যা এতটাই কম হয়ে গেছে। যাই হোক, আমরা চাষিরা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে এটাকে বাণিজ্যিক শস্যে রূপান্তরিত করেছি। জাকানারা প্রায়ই ক্ষেতের মধ্যে পতঙ্গের খোঁজে যায়, তার মানে গাছগুলো সুস্থ এবং কীটনাশক মুক্ত। হোয়াইট ওয়াটার স্নোফ্লেক একাধিক বন্য প্রাণীর জীবন ধারণের অবলম্বন। সব থেকে উল্লেখযোগ্য একটি জলচর পাখি জাকানা। জাকানাদের সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা যেটা করতে চেষ্টা করছি সেটা হলো নিচু জলাজমিগুলোকে স্বাস্থ্যকর রাখা। স্বাস্থ্যকর জলাভূমিতে বিভিন্ন জলজ উদ্ভিদ জন্মায়। জলজ পতঙ্গ পাখিদের খুব ভালো খাবার, ফলে পাখিরা এখানেই থাকে। মিসেস ওয়াং জানেন যে তার একার কণ্ঠস্বর একটা জলাশয় বা প্রাণীদের বাঁচানোর জন্য যথেষ্ট নয়, তাই এখানকার স্থানীয় মানুষদের এই অভিযানে সামিল করেছেন। প্রথম দলের বাচ্চাগুলোর মধ্যে থেকে একটা ফিরে এসেছে। আচ্ছা। আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, বেশ বড় হয়ে গেছে। থ্যাংক ইউ। হোয়াইট ওয়াটার স্নোফ্লেক দক্ষিণ তাইওয়ানের স্থানীয় উদ্ভিদ। এটি বহু বছর ধরে উল্লেখযোগ্য খাদ্যশস্য হয়ে উঠেছে। ভালোভাবে বেড়ে উঠতে এদের দরকার পরিষ্কার এবং ধীর গতির জল, যা কোনো রকম সার এবং দূষণমুক্ত। জাকানা এই উদ্ভিদের মধ্যেই থাকে। সারফেসের উপরে হেঁটে বেড়ায় ওদের বিশেষভাবে অভিযোজিত পা দিয়ে। খাতায় কলমে এরা এখন বিলুপ্ত প্রায়, যা এই জলাজমির সার্বিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলে। জাকানারা ওদের পুরো জীবনটাই জলে কাটায়। জলে ভেসে থাকা গাছগুলোতে বাসা তৈরি করে, এমনকি ছানাদেরও সেখানেই বড় করে। কৃষকরা তাই নিজেদের স্নোফ্লেক শস্য উৎপাদনের ক্ষেত্রে জাকানাদের বিপজ্জনক বলেই ভেবে এসেছেন। আগেকার দিনে যখন আমরা কোনো জাকানাকে হোয়াইট ওয়াটার স্নোফ্লেক গাছে বসতে দেখতাম, আমরা বুঝতাম না যে এদের সংরক্ষণ করা কতটা দরকার। তো আমরা বাজি ফাটিয়ে ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দিতাম। ওরা ভাবতেন পাখিগুলো ওদের শস্য নষ্ট করে দিচ্ছে, পিষে দিচ্ছে, কচি গাছগুলো খেয়ে নিচ্ছে এবং চাষিদের আয়ের অঙ্ক কমিয়ে দিচ্ছে। ধীরে ধীরে আমি স্থানীয় চাষিদের বলতে শুরু করি, এই পাখিগুলো আসলে পোকামাকড় খায়। কিছুদিন ওদের লক্ষ্য করার পর চাষিরাও বুঝতে পারেন আমার কথাটা ঠিক। ওরা আসলে পোকামাকড় ছাড়া আর কিছুই খায় না। সকালবেলা ওরা উড়ে আসে পোকামাকড় ধরার জন্য, আর তারপরে ওরা ফিরে যায়। ওরা নেচার রিজার্ভে থাকে।